তো দেখুন, আপনারা হয়তো অনেকে জানেন না যে সিটেট পরীক্ষায় সিটেট পরীক্ষায় কোনো কিছু না পড়ে 15 মার্ক পাওয়া যায়। ঠিক আছে, উইদাউট স্টাডি আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু আপনার প্রিপারেশন নেই, কিন্তু আপনি বাংলা ভাষায় 15 মার্ক আপনি 100% গেইন করতে পারবেন। ঠিক আছে, বাংলা ভাষায় টোটাল আমাদের 30 মার্কস আসে। তো 30 থেকে আপনি 50% মানে 15 মার্কস, 15 নম্বর আপনি কোনো কিছু স্টাডি না করে উইদাউট স্টাডি আপনি পরীক্ষার হলে বসেই আপনি কোনো কিছু না পড়ে আপনি 15 মার্ক আপনি পেতে পারবেন। সেটা আপনাদের অনেকের জানা আছে, আমি বিভিন্ন ক্লাসে ডিসকাস করেছি। তো যারা জানে নেই তারা অবশ্যই আজকের ক্লাস থেকে খুব ভালো করে জেনে নিন, আর যাদের জানা রয়েছে তাদের বেস্ট অফ লাক ভাই। তো দেখুন, যারা জানেননি তাদের জন্য ট্রিকটা আজকে আমি শেয়ার করব। দেখুন, প্রত্যেকটা পরীক্ষায় আপনারা যখন যাবেন সিলেট পরীক্ষায়, এটা আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি নিয়েছি আমার হাতে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আমি আপনাদের ডিসকাস করব। তো এটা আপনারা পেপার 1 এবং পেপার 2 যারা দিচ্ছেন, পেপার 1এও আপনাদের সেম কাজে লাগবে, পেপার 2তেও আপনারা সেম কাজে লাগবে, মানে 15 মার্ক আপনি মানে উইদাউট স্টাডি। ঠিক আছে ভাই, বিনা পরিশ্রমে। দেখুন, আমাদের পরীক্ষায় প্যাসেজ আসে। ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের পরীক্ষায় প্যাসেজ আসে। আজকে আমি সেই 10টা প্রশ্ন আমি আপনাদের সলভ করে দেবো, এবং কী করে সলভ করব সেটা আপনারা দেখবেন, আপনাদের চোখের সামনেই সলভ করব আমি কিন্তু কোনো কিছু পড়িনি, বা এই আনসারগুলো সলভ করতে আপনাকে কিন্তু কোনো কিছু পড়তে হবে না। ঠিক আছে, তো কী করে আনসারগুলো আপনি সলভ করেন, কিন্তু হ্যাঁ, বেসিক যে সকল ধারণাগুলো রয়েছে, বেসিক কিছু কিছু ধারণা আপনাকে জানতে হবে। যেমন কি দেখুন, যেমন একটা প্রশ্ন এখানে দেখুন, আমরা প্রথমে এই প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা কী করে সলভ করে দেখি। উদ্ধৃত গদ্যাংশে বাক্যে ক্রম অনুযায়ী যেভাবে ব্যবহৃত হয়েছে, মানে বাক্যের যেটা ক্রম, বাক্যের যেটা সিকোয়েন্স অনুযায়ী প্যাসেজে কীভাবে ব্যবহার হয়েছে সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর দেখুন কি রয়েছে, তা আমরা ভুলি আর মনে রাখি। নাম্বার বি, বাড়িতে যিনি কনিষ্ঠা বন্ধু ছিলেন, মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতো একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। নাম্বার ডি, একজন পুরাতন দাসী আসিয়া আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠল। এখানে এই প্যাসেজ অনুযায়ী সবগুলো আমরা মিলাবো। তো প্যাসেজ অনুযায়ী যদি সবগুলা মিলাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। তো সময়টা আমরা কিভাবে বাঁচাবো এটাও আমরা দেখাবো আজকে। তো এবার প্রথমে এখানে অপশনগুলো দেখুন, এখানে দেখুন এ বি ডি ডি, এখানে দেখুন ডিডি আমাদের 2টা রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা আপাতত প্রথম সারিটা আমরা ক্যান্সেল করছি। এখানে দেখুন ডি এ বি সি, মানে কি লাস্টে যেটা রয়েছে সেটা সম্পূর্ণটা আলাদা আলাদা রয়েছে, সেপারেট রয়েছে। তো যেহেতু সেপারেট রয়েছে সেহেতু যে কোনো একটা যদি আমরা মিলিয়ে নিই লাস্টে থেকে যে কোনো একটা যদি আমরা মিলিয়ে নিই তাহলে কিন্তু আমরা আনসার খুব সহজে আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু আলাদা আলাদা আছে। তো আপনারা প্রশ্নে দেখবেন হয়তো প্রথম দিকে সেটা আলাদা আলাদা থাকবে ডিফারেন্স, নতুবা শেষে থাকবে। যদি প্রথম দিকে আলাদা থাকে তো আপনারা প্রথম দিকে থেকে মিলাবেন, আর যদি লাস্টে আলাদা থাকে তো লাস্টেরটা মিলাবেন। তো এবার আমরা পেলাম এখানে দেখুন লাস্টেরটা কিন্তু ডিফারেন্ট রয়েছে, সুতরাং লাস্টে এগুলো আমরা দেখি। তা আমরা ভুলি আর মনে রাখি, বাড়িতে যিনি কনিষ্ঠা বন্ধু ছিলেন, মৃত্যু কালো ছায়া ফেলিয়া একজন পুরাতন দাসী আসিয়া। এই 4টা লাইনের মধ্যে কোনটা লাইন আমাদের সর্বশেষে আছে? আমরা সর্বশেষের থেকে আমরা দেখব, শেষের দিক থেকে আপনারা একটু মিলিয়ে নেন। তো শেষের দিক থেকে দেখুন তো কোন লাইনটা আমাদের রয়েছে, আমরা একটু দেখি। এখানে নেই, এখানে নেই, এখানে নেই, শেষের দিক থেকে আমরা মিলাবো। শেষের দিক থেকে আমাদের কোন লাইনটা রয়েছে, যেটাই রয়েছে সেটাই আমাদের আনসার হবে। শেষের দিক থেকে মিলাবো ভাই। ইয়েস, তা আমরা ভুলি আর মনে রাখি। দেখুন শেষের থেকে একদম শেষে আমাদের কোন লাইনটা আছে, একদম শেষে আমাদের আছে কি আমরা ভুলি আর মনে রাখি, একদম শেষে আছে। তো এবার দেখুন এই যে তা আমরা ভুলি এবং মনে রাখি, এটা কোথায় আছে? সব লাস্টে আছে। তো লাস্টে আমাদের কি থাকবে? লাস্টে আমাদের এটা থাকছে। এটা কোথায় থাকছে? এটা আমাদের সর্বশেষে থাকবে। দেখুন এটা আমাদের সবের শেষের আছে, তো এখানে দেখুন এটা সবের শেষে আছে, বাকি এখানে এ নাই। তো এটা সবের শেষে আছে, তার মানে কি এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2। এখানে যদি আমরা মিলাই তাহলে একজন পুরাতন দাসী আসি আমাদের ঘরে ছুটিয়া, এটা প্রথমে থাকবে। তারপরে আমাদের বি থাকবে বাড়িতে কনিষ্ঠা বন্ধু, তারপরে সি থাকবে, তারপর এই লাইনটা লাস্টে থাকবে। সবগুলো মিলাবার আমার কোনো প্রয়োজনই নেই, আপনি শুধু লাস্টের লাইনটা মিলাবো এবং আনসার করবো। দেখুন 1 মার্ক বিনা পয়সায় পেয়ে গেলেন উইদাউট স্টাডি। তারপর 2 মার্ক, 2 নম্বর যেটা প্রশ্ন বলেছে, 3 নম্বর প্রশ্ন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা ড্যাশ সে ঘরেই আমরা শয্যায় মা শুইতেন। এবার দেখুন এখানে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে একদম ডাইরেক্ট দেখুন আপনাদের আনসার আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। কোথায় দেখুন, এই দেখুন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন।
দেখুন কী করে আমরা খুব তাড়াতাড়ি আনসারগুলো করতে পারছি। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম, ঠিক আছে, শুইতাম, সে ঘরে স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। এখানে স্বতন্ত্র হবে, আমরা এইমাত্র পেলাম। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেখুন এই প্রশ্নগুলো করতে আপনার কোনো সমস্যা হলো কিনা না। এবার দেখুন সঠিক বাক্য নির্বাচন করুন। এখানে 4টা বাক্য রয়েছে। বেলা হইল শ্মশান হইতে, এখানে হইতে এবং এখানে হতে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে চাইয়া দেখিলাম, এখানে তাকিয়ে দেখিলাম, 2টা ডিফারেন্স পেলাম। এখানে বেলা হইল শ্মশান হইতে ফিরে এসে, এখানে ফিরিয়া, এখানে ফিরে, ডিফারেন্স রয়েছে। সুতরাং একদম প্রকৃত লাইন কোনটা সেটা আমরা প্যাসেজে দেখব। প্যাসেজে দেখে প্রকৃত লাইন যেটা হবে সেটা আমরা মিলাবো। এই দেখুন এখানে রয়েছে, কোথায় রয়েছে দেখে, এই দেখুন, বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, গলির মুড়ে আসিয়া তেতলায়, তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম। ঠিক আছে, বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, গলির মুড়ে আসিয়া তেতলায়, তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম। ঠিক আছে, এই একদম অ্যাকুরেট বাক্যটা, সেম টু সেম বাক্যটা আমাদের কত নম্বরে আছে এই দেখুন। এটা কারেক্ট আনসার কী হবে দেখুন তো। এখানে দেখুন, এখানে তেতলার, ঠিক আছে, এখানে তেতালার সেটা হলো না। এখানে দেখুন গলির মোড়ে বসে, এখানে আসিয়া হচ্ছে, এখানে বসে, সেটা বসে হবে না, এসে হচ্ছে না, তারপর বসে হচ্ছে না। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এ সেম টু সেম এটা আমাদের অপশনে, আমাদের পেজে ছিল। তারপর দেখি, তারপর দেখুন আমাদের তারপর যে বিষয়টা আমাদের জানতে হবে, আপনারা যেহেতু সিটেট এক্সাম দিচ্ছেন ভাই, তো সিটেট এক্সাম দিচ্ছেন, আপনারা তো এতটুকু না যে বাংলা ব্যাকরণের আপনাদের বেসিক ধারণা নেই। ঠিক আছে, বেসিক ধারণা তো আপনাদের সবার আছে। সুতরাং বাংলা ব্যাকরণ থেকে আপনাদের 4 মার্ক বা 5 মার্ক আসবে, 4 হাইয়েস্ট 4 থেকে 5 আমরা ধরে নিই বাংলা ব্যাকরণ। আর বাকি আপনাদের যে 10 নম্বর সম্পূর্ণ প্যাসেজ থেকে পাবেন। আর বাকি 4 বা 5 আপনার সেই বেঙ্গলি ব্যাকরণের বেসিক থেকে আসবে। তো এই বাংলা ব্যাকরণ যদি বেসিক জানুন তাহলে অনায়াসে আপনি 15 নম্বর আপনার হাতের মুঠোয়। এবার দেখুন ব্যাকরণ থেকে কী কী প্রশ্ন আমরা দেখি। বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভালোলেন, বিশেষণ পদ কোনটি? আমরা সবাই জানি বিশেষণ পদ মানে কি, যে পদটা থাকবে এখানে কারো ছোট বড় দোষ গুণ ইত্যাদি বোঝাবে। তো এখানে বধূ হচ্ছে কি আমাদের বিশেষ্য পদ, বিশেষ্য পদ হচ্ছে নাউন, বিশেষ্য পদ হচ্ছে আমাদের কি বধূ। তো বধূটা কীরকম বধূ? কনিষ্ঠা বধূ বা ছোট বধূ। বধূটা কীরকম বধূ? কনিষ্ঠা বধূ। সুতরাং কনিষ্ঠা ইজ দ্য বিশেষণ। ঠিক আছে ভাই, তারপর দেখি। তারপর দেখুন এখানে একটা প্রত্যয়ের প্রশ্ন আসছে। এখানে দেখুন কারেক্ট আনসার কোনটি ঠিক? নিয়নযুক্তা নিয়ন্তা, বৃংযুগ হিত বৃংহিত, উদ্যোগ নয়ন উন্নয়ন, তজ্যুগ তত্ত্ব তত্ত্ব। এখানে কারেক্ট আনসার হবে কি আমাদের বৃংযুগ হিত বৃংহিত, বাংলা ব্যাকরণের বেসিক প্রশ্ন। এবার দেখুন নিচের প্রদত্ত মন্তব্য এবং তার সমর্থনের যুক্তির বিচারে শুদ্ধ অশুদ্ধের বিচার করতে হবে। ব্যাকরণে পুরুষ আছে, ব্যাকরণের পুরুষ বলতে এখানে বলেছে ব্যাকরণে যে পুরুষ কথার সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক না। ইয়েস, ব্যাকরণের পুরুষ বলতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এইভাবে রয়েছে। ব্যাকরণের পুরুষ বলতে বাক্যের আধার অনুযায়ী, ক্রিয়ার আশ্রয় অনুযায়ী প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এই ধরনের ব্যবহার হয়। তো যার সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গের কোনো সম্পর্ক নাই, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের সঙ্গে এই পুরুষের কোনো সম্পর্ক নাই, এটা একদম 100% সত্য। তার যুক্তি কি, তার কারণ কি দেখুন, ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়। ইয়েস, ক্রিয়ার আশ্রয় হিসাবে ব্যাকরণে পুরুষ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে মন্তব্য এবং যুক্তি দুটাই শুদ্ধ। অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে পেলাম। তারপর দেখুন 1 নম্বর প্রশ্ন আমরা যেটা ছেড়েছিলাম, কেন ছেড়েছিলাম, কারণ এটাই কিন্তু একটা ব্যাকরণের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনি প্যাসেজে সচরাচর পাবেন না। উদ্দীপ্ত গদ্যাংশতে অনত্যস্ফুট কথাটির অর্থ কী? তো এটা কারেক্ট আনসার কি আপনারা দেখি তো কমেন্ট বক্সে কার কার শুদ্ধ হবে। আমি বলার আগে আপনারা বলুন তো। ফুটেনি এমন, সম্পূর্ণ ফুটেনি এমন, সম্পূর্ণ ফুটেছে এমন, তো ফুটে গিয়ে ঝরে পড়েছে এমন। ঠিক আছে, তো উদ্দীপ্ত গদ্যাংশে এটা অনত্যস্ফুট শব্দের ওটার অর্থ কী, এটা আপনারা কমেন্ট বক্সে বলুন তাড়াতাড়ি ভাই। তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে সম্পূর্ণ ফুটেনি এমন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। সম্পূর্ণ ফুটেনি এমন ইজ দ্য রাইট আনসার। এটা বাংলা ব্যাকরণের প্রশ্ন। তারপর দেখুন নিচের কোনটি আকাশের সমার্থক শব্দ নয়? দেখুন সমার্থক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসছে, আমরা ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা নিয়েছি। ত্রিদীপ, রত্নাবতী, সুরবর্ত না সুরপথ? তো আকাশের সমার্থক শব্দ নয় কোনটি বলেছে?
তো আকাশের সমার্থক শব্দ নয়। তো ত্রিদীপ, সুরবর্ত এবং সুরপথ এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ। রত্নাবতী আকাশের সমার্থক শব্দ নয়, সুতরাং রত্নাবতী ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন নিচের কোনটা সমুদ্রের সমার্থক শব্দ বলেছে। সমুদ্রের সমার্থক শব্দ কোনটা হবে কারেক্ট আনসার আপনারা ভাবুন তো। সমুদ্রের সমার্থক শব্দ কোনটি? ইরাবান, পাটক, সমুদ্রাবাসন নাকি কোলাবুত? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ইরাবান ইজ দ্য রাইট আনসার। সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে ইরাবান। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার সন্ধিবিচ্ছেদ আমরা অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আমরা এই প্রশ্নটা সলভ করে দিয়েছি আপনাদের জন্য। ইম্পর্টেন্ট যতগুলো ক্লাস আছে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের ক্লাসগুলোতে আমরা এই প্রশ্নটা বারবার ডিসকাস করছি এবং আজকেও এই প্রশ্ন আমরা নিয়ে এসেছি। এই প্রশ্নটা নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আপনারা কেমন করে আপনাদের প্রিপারেশন নিচ্ছেন এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে, আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে, এবং এই ক্লাসের পিডিএফ, ঠিক আছে ভাই, এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আনসার কি সহ সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে সহজুর অফিসিয়াল গ্রুপে আমরা দিয়ে দেবো। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে দেবেন। যারা অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে আছেন পেইড ভার্সন গ্রুপে, এই গ্রুপে আপনারা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি এই ধরনের ক্লাসটা কেমন লাগলো দেখুন। উইদাউট স্টাডি আমরা যে বলেছিলাম, আর সত্যি উইদাউট স্টাডি, কারণ কি? কারণ শুধুমাত্র বেঙ্গলি ব্যাকরণের কিছুটা আপনাকে জানতে হবে বেসিক, আদারওয়াইজ আপনাকে কিন্তু কোনো কিছু পড়তে হচ্ছে না, ডাইরেক্ট প্যাসেজ থেকে আপনি আনসারগুলো করতে পারছেন। ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তো এই প্যাসেজটি আমরা নিয়েছি। তো প্রথমে আপনারা কি করবেন দেখুন, প্রথমে আপনারা এই প্যাসেজটি পড়তে যাবেন না, সরাসরি আপনারা ডাইরেক্ট যদি এই প্যাসেজটা যদি পড়া স্টার্ট করেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে যখন অনেক সময় আপনার পরীক্ষার হলে কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং সর্বপ্রথমে আপনি এটিকে পড়তে যাবেন না কোনো অবস্থায়। ঠিক আছে ভাই, তো সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনি সবের প্রথমে আপনি ডাইরেক্ট সরাসরি চলে যাবেন এমসিকিউতে, প্রশ্ন উত্তরে। তো এবার দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, উপরের গদ্যাংশটির ভাষা রীতি কী? সম্পূর্ণ সাধু ভাষা রীতি, সম্পূর্ণ চলিত ভাষা, কথ্য ভাষা রীতি, বর্ণনায় সাধু ভাষা, চরিত্রের মুখে চলিত রীতি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা একটু এখানে দেখি। তো এখানে আমরা প্রথম দিকে দেখি, এখানে যদি প্রথম দিকে আপনারা দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তাই অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছি, সে দেখা দিল, অন্ধকারের মধ্যে সম্পূর্ণ রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল, কিশোর চন্দ্রনাথ, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাধু ভাষা। তো এগুলো হচ্ছে সাধু ভাষা, কিন্তু লাস্টে দেখুন এখানে একটা অর্থ দেওয়া আছে, তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি। তো এটা হচ্ছে কি চলিত ভাষা, সুতরাং বর্ণনায় ভাষা সাধু এবং চরিত্রের মুখে চলিত রীতি, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো তারপর আমরা দেখছি পরবর্তী দেখুন, অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজেছেন। তো অন্ধকারের মধ্যে অর্থ আমাদের কথক কাকে খুঁজেছেন এটা যদি আমরা দেখতে যাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু প্যাসেজ যেতে হবে। প্যাসেজে দেখুন, তো অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজতে চেয়েছিলেন। তো প্যাসেজের প্রথম দিকে দেখুন, অতীতের রূপে এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবস্থান করে তমসা পারাবার ডুবছিল। তো এখানে অন্ধকারের মধ্যে তিনি কাকে খোঁজার কথা বলেছিলেন, এই দেখুন, অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল, কে দাঁড়াইল? কিশোর চন্দ্রনাথ। তার মানে কিশোর চন্দ্রনাথ ইজ দ্য রাইট অ্যান্সার। অন্ধকারের মধ্যে কে দাঁড়িয়েছিল? অন্ধকারের মধ্যে কত কাকে খুঁজছিলেন? কিশোর চন্দ্রনাথকে খুঁজছিলেন। অপশন নাম্বার ঠিক আছে। ঠিক আছে, তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথমে চোখে পড়ে? চন্দ্রনাথের মুখের কোন অংশ সর্বপ্রথমে চোখে পড়ে? সুন্দর চোখ জোড়া, শিরায় চরিত একটা ত্রিশূল চিহ্ন, চওড়া কপাল, না অদ্ভুত মোটা নাক? তো কোয়েশ্চেন নাম্বার 3, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে এখানে দেখুন। তো আপনারা দেখতে পেলেন যে অন্ধকারে দাঁড়াইলো কিশোর চন্দ্রনাথ, তাকে তিনি দেখতে পেলেন। তো সর্বপ্রথমে তিনি তার কি দেখতে পেলেন, দেখুন এখানে কী দিয়েছে, প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মুঠানাক, অর্থাৎ সর্বপ্রথমে তার চোখে কি পড়ো? চন্দ্রনাথের
মোটা নাকটা পড়লো, ঠিক আছে। তো এটাই আমাদের প্রশ্ন দিয়েছিল যে সর্বপ্রথমে তার চোখে কি পড়েছিল। তো সর্বপ্রথমে তার চোখে পড়েছিল কি পড়েছিল, অদ্ভুত মোটা নাক ইজ দ্য রাইট অ্যান্সার। তো উক্ত গদ্যাংশে কথকের নাম কি? চন্দ্রনাথ, নরু, তারাশঙ্কর, না কোনো নাম উল্লেখ নাই। কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমরা একটু প্যাসেজে গিয়ে দেখব কোথায় রয়েছে। এই দেখুন এখানে রয়েছে, চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, আমাকে বলতে কাকে? নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। এবার আমাকে বলেছেন কথক নিজে, আমি নিজে নিজেকে বলেছি যে উনি আমাকে বলেছেন যে দাদা এটা আপনি করুন, তার মানে দাদা বলতে এখানে কথক। তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে নরু ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং এখানে অপশন নাম্বার নরু কোথায় রয়েছে দেখুন, অপশন নাম্বার বিতে রয়েছে নরু, সুতরাং নরু ইজ দ্য রাইট অ্যান্সার। চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেন কেন? ঠিক আছে, প্রাইজের মূল্য কম ছিল বলে, প্রাইজ সবার সামনে নিতে তার লজ্জা লাগে, সে কখনো সেকেন্ড হয়নি, সেকেন্ড প্রাইজ সে নেবে না, নরু প্রথম হয়েছিল বলে। তো এই ক্ষেত্রে দেখুন চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল কেন। তো প্রাইজ রিলেটেড কথাবার্তা আমাদের কোথায় আছে সেটা আমরা একবার দেখি। এই দেখুন পেয়ে গেছি, প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ গ্রহণ করতে চায় না, সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না, চন্দ্র কাছে কাছে গেলাম। তার মানে সে সেকেন্ড হয়েছিল, তার জন্য সে প্রাইজ নেয় নাই। কারণ সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই, তাই সে প্রাইজ নেয় নাই, এক কথায় শেষ। এখানে কি বলেছে দেখুন, এই দেখুন সে কখনো সেকেন্ড হয়নি, সেকেন্ড প্রাইজ সে নেবে না। এটা হচ্ছে কারেক্ট আনসার, কোয়েশ্চেন নম্বর 5 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দেখুন চন্দ্রনাথ মন দিয়ে কী লিখেছিল, দেখুন আমরা যদি ভাবি বা একটু যদি মন দিয়ে যদি আমরা প্যাসেজগুলো যদি পড়ি বা প্রশ্নের সঙ্গে যদি এগুলো যদি আমরা একটু টালি করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু সবগুলো প্রশ্নের আনসার আমরা কিন্তু খুব সহজে আমরা বের করে নিতে পারি। তো চন্দ্রনাথ মন দিয়ে কী পড়েছিল, এখানে দেখুন তো চন্দ্রনাথ মন দিয়ে কি পড়েছিল, কারেক্ট আনসার কি হবে? এই দেখুন আমি নিজেই প্রশ্ন করিয়া বসিলাম কি লিখছিস, লিখিতে লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল ইউনিভার্সিটি এক্সামের রেজাল্ট তৈরি করছি। তার মানে চন্দ্রনাথ কি করেছিল, ইউনিভার্সিটি এক্সামের রেজাল্ট চেক করেছিল, তাই না? সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে ইউনিভার্সিটি এক্সামিনেশনের রেজাল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। চন্দ্রনাথ মন দিয়ে কী লিখেছিল, ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট। তারপরের প্রশ্ন, চন্দ্রনাথের মতে সে যদি 550 বা তার বেশি পায় তবে কে কে ফেল করবে। চন্দ্রনাথের মতে যদি 550-এর বেশি যারা পাবে এক্ষেত্রে কে কে ফেল করবে। তো 550 রিলেটেড টপিক আমাদের কোথায় রয়েছে, 550। এই দেখুন 550 মানে 550। চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি 550 কি তার বেশি উঠে তাহলে এই স্কুলের রেজাল্ট হবে, মানে দুটো ফেল, অমিয় এবং শ্যামা দুজন ফেল হবে, বাকি সব পাস হবে। তো কোন দুজন ফেল হবে, অমিয় এবং শ্যামা দুজন ফেল হবে, বাকি সব পাস হবে। তো প্রশ্নই কি বলেছে, তাহলে কে কে ফেল করবে বলেছিল, তো ফেল করবে কে কে, শ্যামা এবং অমিয়, ঠিক আছে, শ্যামা এবং অমিয়। তার মানে এ এবং বি উভয়ই কারেক্ট, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। চন্দ্রনাথের মতে সে যদি 525-এর কম পায় তবে বাকিদের ফলাফল কি হবে, ঠিক আছে। তো দেখুন আমরা এবার 525 আমরা দেখি 525-এর ফলাফলের ব্যাপারে কি বলেছে। আচ্ছা, আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল হবে, আর তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি। তার মানে যদি 525-এর নিচে হয় তাহলে 10টা ফেল হবে আর তুই থার্ড ডিভিশনে যাবি, ঠিক আছে। তো এই রিলেটেড কোথায় আমাদের অপশনে আছে দেখি তো, এই দেখুন 10 জন ফেল করবে আর কথক নিজে থার্ড ডিভিশন হবেন, তার মানে এ এবং বি দুটাই হবে কারেক্ট, ঠিক আছে ভাই, এ এবং বি দুটাই হবে কারেক্ট। প্যাসেজ থেকে আনসার বের করা অত সহজ পদ্ধতি ভাই, আপনারা অযথা ঘাবড়াচ্ছেন। আমি সরাসরি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশনে ডাইরেক্ট আপনাদের প্রশ্নগুলো সলভ করবো, তখন বুঝতে পারবেন। তো আজকে একটা জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন দারিদ্র জীর্ণ ব্যাস বাক্যটি কী হবে, এটা কারেক্ট আনসার কী হবে, বাংলা ব্যাকরণের প্রশ্ন। তো আপনারা কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। কোয়েশন নাম্বার 9, দারিদ্র জীর্ণ ব্যাস বাক্য হবে দারিদ্র হতে জীর্ণ, যেই দারিদ্র সেই জীর্ণ, দারিদ্র দ্বারা জীর্ণ, না সমাজবদ্ধ পদ নয়। তো কোয়েশ্চন নম্বর 9-এর কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নম্বর 9-এর অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, দারিদ্র দ্বারা জীর্ণ ইজ দ্য রাইট আনসার। চন্দ্রনাথের রক্তের চাপ উত্তেজনায় প্রবল হলে কি হয়,
প্রলাপ বকে, সব কিছু ভেঙে দেয়, মধ্য ললাটে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে, না মারামারি শুরু করে। তো চন্দ্রনাথের রক্তের চাপ যদি উত্তেজনায় প্রবল হয় তখন কি হয়? তো এটা আমরা একটু প্যাসেজে দেখব। চন্দ্রনাথের রক্তের চাপ, দেখুন কোথায় কোথায় কি রয়েছে আমরা একটু দেখব। রক্তের চাপ পেয়েছি, এবার এই লাইনটাকে পড়বো। এইভাবে মানে ট্যাগওয়ার্ডগুলোকে কপি করুন। ট্যাগওয়ার্ড, এখানে ট্যাগওয়ার্ড কী ছিল? রক্তের চাপ। তো এইভাবে আমাদের ট্যাগওয়ার্ডগুলোকে কপি করতে হবে এবং ট্যাগওয়ার্ডগুলো দিয়েও আমাদের কী করতে হবে? কারেক্ট আনসারগুলো করতে হবে। দেখুন, সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হলে নাকের ঠিক উপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। তার মধ্য ললাটের উপর ত্রিশূল চিহ্নটা কী হয়? মোটা হয়ে ফুলিয়া ওঠে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সুতরাং মোটা হয়ে ফুলিয়ে উঠে, এটা কোথায় রয়েছে? এই দেখুন, মধ্য ললাটে ত্রিশূল চিহ্নটা মোটা হয়ে ফুলে উঠে, এটা হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার 10-এর সি। তারপর দেখুন একটা কবিতা দিয়েছে, কবিতা থেকে আরও 4টা প্রশ্ন আমরা একটু ছট করে দেখে নেব। তো এই ধরনের কবিতা থাকবে। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিথরের রঙ্গে, আমরা বাঙালি বাস করে সেই তীর্থে বরদ রঙ্গে, বাম হাতে যার কমলার ফুল জাহিনে মধুক মালা, ডানে কাঞ্চন শৃঙ্গে মুকুট কিরণে ভবন আলা, কুলপদ্মা যার কনক ধান্য বুক বরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচ্ছে শততরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। কবির একটা বিশ্ববিখ্যাত একটা কবিতা, খুব মজার কবিতা, আমরা পড়েছিলাম এই কবিতাটা। তো যাই হোক, এই কবিতাটা দিয়েছে। তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে কি, মুক্তবেণী সমাস হলো, একটা কথা বলে রাখি, বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে, সমাস বলুন, শব্দের অর্থ বলুন, কারক বিভক্তি বলুন, সরল বাক্য জটিল বাক্য বলুন, সন্ধি বিচ্ছেদ বলুন, এই ধরনের প্রশ্ন যতগুলো পাবেন, এইগুলো আপনার অযথা কবিতা বা প্যাসেজে গিয়ে খোঁজাখুঁজি করে আপনারা সময় নষ্ট করবেন না। কারণ মুক্তবেণী, এখানেও মুক্তবেণী, এখানেও মুক্তবেণী, ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্স নাই। আর মুক্তবেণীর সমাস আপনি যদি গ্রামার না জানেন তাহলে এটা আপনি পারবেন না। আপনি প্যাসেজে 7 জনম যদি প্যাসেজেই শুধু খুঁজতে থাকেন 7 জনম ধরে, তবু প্যাসেজের মধ্যে আপনার আনসার আসবে না। সুতরাং অযথা সময় নষ্ট করবেন না। তো বাংলা ব্যাকরণের কনসেপ্ট আপনাদের জানা দরকার। তো মুক্তবেণী সমাস হচ্ছে কি? কর্মধারয় সমাস। তো বেঙ্গলি গ্রামারের একটা সম্পূর্ণ পিডিএফ আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেল দ্বারা প্রবাহিত করা হয়েছে আপনার জন্য। যদি প্রয়োজন হয় তাহলে 50 রুপিস পেমেন্ট করে আপনারা এটি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অতি একটা ভালো বই, সম্পূর্ণ কোর্স এখানে মানে কমপ্লিট কাভারেজ বলতে পারেন। সম্পূর্ণ কোর্স এখানে আমরা কাভারেজ করেছি আপনাদের দ্বারা। তো সুতরাং যদি প্রয়োজন হয় অবশ্যই এটা ডাউনলোড করে আপনারা একটু পড়তে পারেন, বা আমাদের ফ্রি ক্লাস আমাদের ইউটিউবে অনেক রয়েছে, সহজগুলো ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখতে পারেন। বেঙ্গলি গ্রামারের ফুল কোর্স আমাদের চ্যানেলে রয়েছে, সুতরাং আপনি ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ভালে কথার অর্থ কী? এই যে শব্দার্থ, এটাকে বলা হয় শব্দার্থ বলুন বা সমার্থক শব্দ, এগুলাও কিন্তু আপনি প্যাসেজে পাবেন না। তো ভালে কথার অর্থ হচ্ছে কি? কপালে। ভালে কথার অর্থ হচ্ছে কপালে। কনক কথার অর্থ কি? এটাও কিন্তু একটা কনক কথার অর্থ, এটাও কিন্তু একটা কি আমাদের শব্দের অর্থ। কমলা সবুজ সোনালী না নীল। তো কোয়েশ্চন নাম্বার 13-এর কারেক্ট আনসার আমাদের হবে সোনালী। কনক শব্দের অর্থ হচ্ছে কি? সোনালী। তারপর দেখুন, শত তরঙ্গ ভঙ্গে নিম্নরেখ পদ্ধতি হলো। তো শত তরঙ্গ ভঙ্গে এই নিম্নরেখ পদটা কি? এটা কারেক্ট আনসার হবে, এটা কারেক্ট আনসার হবে, এটা কারেক্ট আনসার হবে। বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ না সর্বনামের বিশেষণ। এটাও দেখুন একটা বিশেষণের প্রকারভেদ, সুতরাং বিশেষণের প্রকারভেদ সম্বন্ধে আপনাদের জানতে হবে। তো শত তরঙ্গ রঙ্গে, এটা কারেক্ট আনসার আমাদের হবে শত তরঙ্গ ভঙ্গে। তো কোয়েশ্চন নাম্বার 14, এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে কি? বিশেষ্যর বিশেষণ। শত তরঙ্গ রঙ্গে, শত নিচে টান থাকলে কার তরঙ্গ? শতর তরঙ্গ। তরঙ্গ কিসের তরঙ্গ? কত তরঙ্গ? শত তরঙ্গ, এটা বিশেষের বিশেষণ। এই বঙ্গভূমির বন্ধনাকে রচনা করে, এখানে দেখুন আনসার কি আমরা দিয়েছি সঙ্গে সঙ্গে। এই ধরনের আমরা পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি আনসার কি সহ। তো এই বঙ্গভূমির বন্দনাকে রচনা করে, আগে আমরা পড়েছিলাম সাগর বন্দনা পড়েছিলাম না কবিতার মধ্যে? দেখুন তো, এই দেখুন, সাগর যাহার বান্ধনা রচে শত তরঙ্গ ভঙ্গে, সাগর যাহার। সুতরাং এটা কারেক্ট আনসার হবে কি? এটা কারেক্ট আনসার হবে সাগর। কোয়েশ্চেন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ক্লাসে। আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার অন্য প্যাসেজ নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাস অবশ্যই শেয়ার করবেন বন্ধুদেরকে। ধন্যবাদ। জয়।